তো সার্জিস জুলাই ফাউন্ডেশনে যাইতে বলছিল, মেয়েটা গেছিল, সার্জিস ছিল না। এরপরে মেয়েটা ফোন দিছে 3 সপ্তাহ ধরে, সার্জিস ফোন ধরে না। কেন সার্জিস? উপদেষ্টা তো এখনো হও নাই, তাই না? তার আগে উপদেষ্টা হও, তারপর না হয় এত ব্যস্ত হইও। এই অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না। ওর তোমাদের সাহায্যের দরকার নাই। যদি সাহায্য করতে চাও, ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল। করে দিতে পারলে করে দিবা, না করলেও ক্ষতি নাই। এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পাইতেছি, তাদের উপেক্ষার গল্প শুনতেছি, তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি। তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে, কি নির্মম আচরণ করা হচ্ছে, উপদেষ্টারা কেউ কেউ করছেন, সেটাও শুনছি। আমি রেকর্ড রাখছি। আমি সাবধান করে বলতে চাই, শহীদ পরিবারের সাথে এই আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম কয়ে দেব কে কি আচরণ করছে। শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে, জানাই দেব সবাইকে। পন্দে যে তেল জমিছে না, ওটা বের করে দিবে পাবলিক। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারকে বলতেছি, শহীদ পরিবারদেরকে আগামী 2 মাসের মধ্যে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিয়ে দেবেন। বাংলাদেশে এই জুলাই ফাউন্ডেশনে ডোনেট করলে, দান করলে আপনি কর রেয়াত পাবেন, এমনকি আমেরিকাতেও পাবেন। সেই জন্যে প্রবাসীদের, বিশেষ করে আমেরিকায় যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, যে যা পারেন এখানে দেবেন। আগামী 2 মাস মানে কিন্তু জুলাই বিপ্লবের 6 মাসের বেশি সময় পার হবে, যথেষ্ট সময়। এর মধ্যে যদি না দিতে পারেন, আমি ইলিয়াসের সাথে কথা বলছি, কিন্তু আপনারা এটা না করতে পারলে আমি আর ইলিয়াস, আমাদের সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের নিয়ত আছে। আমরা ওসিলা হইয়া জাতির পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব নেব, সব শহীদ পরিবারের। আমাদের বিশ্বাস আমাদের খোদা তাআলা রহম করবেন, এবং একসাথে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জনগণ কলে দাঁড়াবে আমাদের পাশে, আমাদের আওয়াজ শুনে, আমাদের আহ্বান শুনে। ওইটুকু ভালোবাসা অর্জন করতে পারছি বলে মনে হয়। খোদা তাআলা রহম করবেন যেন আমরা এই কাজে কামিয়াব হইতে পারি। তখন কলে শহীদ পরিবার আপনাদের মুখে ভিক্ষার টাকা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। যাই হোক, আজকের আলাপে আসি। আজকের আলাপ নতুন আইডিয়া নিয়ে, যা দিয়া সমাজকে জাগায় তোলা যাবে। আমি এর মধ্যে বেশ কয়েকটা আইডিয়া দিছি। আমি জানি বাস্তবায়ন করবে না, তাও দেয়া বন্ধ করব না। আইডিয়াগুলো এমন কোনো বোমবাস্টিং আইডিয়া ছিল না, যা খুবই বাস্তবায়নযোগ্য ছিল। আপনারা তো দেখছেন, উপদেষ্টারা যদি এইগুলা বাস্তবায়ন না করেন, তাহলে কলে পাবলিকে অপদার্থ বইলে ট্যাগ দিয়ে দিবে। আমি যে এমনি এমনি কই না ডায়াপার পরা অপদার্থ উপদেষ্টা মন্ডলী, সেটা যে আসলেই আমি ঠিক কথা কই, সেটা পাবলিক বুঝতে যাবে। সেই জন্য আমি দিয়ে যাব পরিকল্পনা। সরকারের উপদেষ্টারা পরিকল্পনাগুলো কাজে লাগান, যা দিচ্ছি কাজ করেন। পরিকল্পনা বাইর করা সহজ না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়। বিনা পয়সায় পাইতেছেন তো, তাই পাত্তা দিতেছেন না। আজকে দেশের জন্য দরকার শত শত আউট অফ দ্য বক্স আইডিয়া। দেশের মানুষের কাজ দরকার, জীবন বদলে দেওয়ার মতো বিষয় দরকার, যা সমাজকে জাগায় তুলবে। এমন পরিকল্পনা নিতে হবে যেন সমাজে এটা একটা সরাসরি প্রভাব পড়ে, কর্মসংস্থান হয়, একে অন্যের সাথে একটা সংযোগ আর সংহতি গড়ে ওঠে। এইভাবেই দেশ ঘুরে দাঁড়াইতে পারবে। কাজে ব্যস্ত হয়ে গেলে সমস্যা দূর হবে। নানা জায়গায় নানা সমস্যা হইতেছে, অনৈক্যের দোষ দিতেছে। আরে কাজ দিতে হবে তো মানুষকে। মানুষের জীবনের সংকট তো দূর হয় নাই। অনেক অনেক কাজ করতে হবে আমাদের সকলকে। আশা করি আইডিয়া জেনারেশনে আমি আমার কিঞ্চিত দক্ষতার প্রমাণ রাখতে পারছি। আমি তো আইডিয়া দেবই, এটা আমার পেশা, কিন্তু আপনারাও হাত লাগান, আইডিয়া দিয়ে চমকাই দেবেন সবাইকে। আর মাথায় রাখবেন, সরকার খুব বেশি সাহায্য করতে পারবে না টাকা কড়ি দিয়া। আজকে যে আইডিয়াগুলো দিয়ে আলাপ করব, এটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। পরিকল্পনায় যাওয়ার আগে কেন এই পরিকল্পনা, আর এই পরিকল্পনা আসলে কি ধরনের কাজ করবে, কোন কোন সমস্যার সমাধান করবে, সেটা আগে বলে নিই। এই পরিকল্পনাগুলা সবগুলা কমিউনিটি এনগেজমেন্ট বাড়াবে, মানে একে অন্যের সাথে সংযোগ, সমাজের সদস্যদের পারস্পরিক সংযোগ বাড়াবে, কর্মসংস্থান করবে, পরিচ্ছন্নতা বাড়াবে, পুষ্টি বাড়াবে, আর কমিউনিটির একটা রিসোর্স জেনারেট করবে। সেই রিসোর্সটা কি আমরা সেটা পরে দেখব। একটা না, কয়েকটা কাজ একসাথে। কে করবে কাজটা? সিটি কর্পোরেশন বা পৌরসভা। পরিকল্পনায় যাওয়ার আগে আমরা দেখে নিই কেন কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো দরকার। খেয়াল করলে দেখবেন, আমাদের দেশে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে পারস্পরিক যোগাযোগ জায়গা খুব অল্প। এটা মসজিদে হয়, তাও তো মসজিদে সবাই যায় না। জানাজায় হয়, বিয়া, শাদী, আকিকা, এই সমস্ত জায়গায়।
সকালে হাঁটতে যান, এই সময় অনেকটা একটা সামাজিক সংযোগ হয়। মহিলারা বাচ্চাদেরকে স্কুলে বা কোচিংয়ে নিয়ে যাওয়ার সময় যে বসে থাকেন, ওই সময় একটা হয় সামাজিক সংযোগ। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় বা এক্সচেঞ্জ হয় না, ফলে 6টা সুনির্দিষ্ট জিনিস আমরা অর্জন করতে পারি না। যেমন ধরেন তথ্যের আদান প্রদান, সম্পর্ক গঠনে সাহায্য করা, জ্ঞান এবং দক্ষতার ভাগাভাগি, অর্থনৈতিক বিনিময়, সংস্কৃতি বা ধারণার বিনিময় এবং সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি করা। এই জিনিসগুলো হয় না। এর ফলে সমাজকে জাগায় তোলা যায় না সেইভাবে একসাথে। সামাজিক শক্তি বলে যে একটা জিনিস আছে, যা পারস্পরিক এক্সচেঞ্জের মাধ্যমে গড়ে ওঠে, সেইটার বেনিফিট আমরা নিতে পারি না। আমরা আজকের এই আইডিয়া জেনারেশনে পরিকল্পনা তৈরিতে এমন কিছু তৈরি করব যা এই সমস্যাটার মূলে গিয়ে একটা সমাধান আনবে। আসেন আল্লাহর নামে শুরু করি। 1 নাম্বার পরিকল্পনা, কমিউনিটি ভিত্তিক মানে সমাজ ভিত্তিক পাবলিক ক্লথ ক্লিনিং সার্ভিস, মানে কাপড় ধোয়ার সার্ভিস, যেখানে লোকজন কম খরচে কাপড় ধোয়া এবং শুকানোর সুবিধা পাবে। আমি হিসেব করে দেখছি যে 40 থেকে 50 লাখ টাকা খরচা হবে 10টা হাই পাওয়ার ওয়াশিং মেশিন আর 3টা ড্রায়ার যদি থাকে একটা সেন্টারে। কিভাবে হবে এটা? পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। এটাকে বলা হয় PPP, 3টা পি। এটা আবার কি? আসেন এটা বুঝে দেখি। এইটা রোমান সম্রাটদের আবিষ্কার। সরকার অনেক সময় টাকা থাকে না, তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করে। তো এটা রোমান সম্রাটরা শুরু করে। ধরেন একটা ব্রিজ দরকার, সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না, সে বলতো ব্যবসায়ীদের যে এই তোমরা যে চাও এই ডিজাইন করে দিলাম, এই ডিজাইনে ব্রিজ তৈরি করতে পারো, 10 বছর এই রেটে টোল নিলে তোমার খরচা উঠে যাবে, আমি তোমাকে 20 বছর টোল তুলতে দেব, তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা। ব্যবসায়ী তার লাভ পাইলো, সরকার একটা সম্পদ পাইলো, মানুষের একটা সমস্যা মিটলো ইমিডিয়েটলি। এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে। জায়গা দিবে কমিউনিটি, সমাজ জায়গা দেবে, পৌরসভা দেবে পানি আর বিদ্যুৎ, কাপড় ধোয়ার ফি নেবে প্রাইভেট কোম্পানি যারা বিনিয়োগ করবে। একটা ওয়াশিং সাইকেল এবং একটা ড্রায়ার, মানে একটা ওয়াশিং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন ততগুলা, এবং একটা ড্রাইং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন, সেটা যদি 30 থেকে 50 টাকা হয় তাহলে সেটা সহনীয় হবে আমার হিসাবে। মেশিনের নাম্বার থাকবে, কাপড় মেশিনে ঢুকাই দিয়া মেশিনের নির্দিষ্ট মেশিনের নাম্বার চালুর জন্য নিজেই পেমেন্ট করতে পারবে এই সুইচ বক্সে, তাহলে মেশিন চালু হয়ে যাবে। ইনফ্যাক্ট এইভাবে কোনো লোক রাখারও দরকার নাই, তবে আমাদের সবাই এইভাবে মেশিন চালাইতে পারবে না, তাই 1 বা 2 জন রাখতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 শিফটে চলবে আর কি, মানে 16 ঘন্টা চলবে, 2 জন এটা চালাইতে পারবে। লাভ কি হবে? পরিচ্ছন্ন পোশাক পরবে সবাই, কাপড় ধোয়ার খরচ কমবে, কাপড় ধোয়ার সময় বাঁচবে, কাপড় ধোয়ার অপেক্ষার সময় অন্য কাজ করতে পারবে, সে বসে বসে অনেক কাজ করতে পারবে, সে সেলাই করতে পারবে, সে উল বুনতে পারবে, নানা কিছু করতে পারবে, গল্প করতে পারবে। এটা একটা কমিউনিটি এনগেজমেন্টের জায়গা হবে, পারস্পরিক যোগাযোগের একটা জায়গা হবে। কাপড়ের স্থায়িত্ব বাড়বে, কিন্তু কাপড় শুকানোর জন্য দড়ি টানানোর দরকার পড়বে না, স্পেস বাঁচবে, কর্মসংস্থান হবে কিছু লোকের। এইটা পাইলট হিসেবে করা যায় কি ইউনিভার্সিটির হলগুলোতে, কারণ ইউনিভার্সিটি হলগুলো ছাত্রদের টাকা থাকে, ওরা এডুকেটেড, ওরা জানবে মেশিনপত্র কিভাবে চালাইতে হয়, এবং ওদের কাপড় ধোয়ার দরকার পড়ে। তো এটা একটা আলাদা সুবিধা হবে ইউনিভার্সিটিগুলোতে আগে করলে। এই ছেলেমেয়েরা কমিউনিটিতে যায় এই কাজ কিভাবে হয়েছে সেই জ্ঞান কাজে লাগাইতে পারবে, ট্রেন করতে পারবে মানুষকে যে এটা এইভাবে ইউজ করতে হয়।